প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নজিরবিহীন বিধানসভায় নিজের আসন ছেড়ে অভয়ার মায়ের পাশে বসে কথা বললেন মুখ্যমন্ত্রী। বিপিএল তালিকাভুক্তর 4 তলা বাড়ি দেন আয়কর, অযোগ্য ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রীর। 21 জুলাইয়ের শহীদদের পরিবারকে 25 লক্ষ টাকা দেবে বিজেপি সরকার, নতুন এফআইআরে ঐতিহাসিক ঘোষণা করে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাতৃভাষা শেখাতে ব্যর্থ, শাস্তির মুখে পড়তে পারেনি শিক্ষকরা, ঘোষণা শিক্ষামন্ত্রী দীপক বর্মনের। বিধানসভায় বগবী হাকুমের শুভেন্দু ভজন, বিদ্রোহী শিবিরের লাইনে হেঁটে দিদির থেকে দূরত্ব বাড়াতেই কি স্তুতির বন্যা, নাকি পদ্মের জন্য পাতা সুচতুর্ফাদ। দিল্লি স্তব্ধ, বন্ধ সংসদের গেট, সোনাম ওয়াংচুকের এক ডাকেই কি কাঁপল মোদী সরকার, রাজধানী জুড়ে ইন্টারনেট ব্ল্যাক আউট। ডায়মন্ড হারবার মডেল দিয়ে আমাকে চমকাস না, অভিষেকের নাম নিয়ে বিস্ফোরক মদন। 7 দিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর। পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের। মমতাকে বাঁচাতে গিয়ে পুরনো পুলিশের চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিরাজুল। বঙ্গে কি তবে এবার মাস্টার স্ট্রোক ধাঁচেই রাজনৈতিক পরিবর্তন? দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। দিল্লি হিংসা মামলায় বড় ধাক্কা, দেবনা কলিতার স্বস্তি কেড়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। ভারতে এলো প্রথম ডেঙ্গি ভ্যাকসিন, টাকিয়েডার তৈরি কিউডেঙ্গাকে ড্রাগ কন্ট্রোলারের ঐতিহাসিক অনুমোদন। বুক ধরফর, অবহেলা করলেই বিপদ, সরকারি স্বাস্থ্য প্রকল্পের সাহায্য কিভাবে বাঁচছে শত শত প্রাণ, কেন কাজ হয়নি, এবার জবাব দিতে হবে মন্ত্রীদের, সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। এলো নতুন নিয়ম, বিদেশ যেতে হবে কেন, এসএসকেএমে চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে না হাইকোর্টের। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। বিধানসভায় অধিবেশন চলছে, সে সময় ঘটল নজিরবিহীন ঘটনা। নিজের আসন ছেড়ে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয়ার মায়ের কাছে গেলেন, তার পাশে বসে কথাও বললেন মুখ্যমন্ত্রী। পরে দলের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় ও পাপিয়া অধিকারীর সঙ্গেও কথা বলেন তিনি। অভয়ের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথা হলো সেই নিয়ে জল্পনা দেখা দিয়েছে। সোমবার থেকে বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে। এদিন বহু প্রতীক্ষিত 21 জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 33তম শহীদ দিবসের ঠিক আগের বিকেলে বিধানসভায় এই সংক্রান্ত জাস্টিস চ্যাটার্জির রিপোর্টটি পড়ে শোনালেন তিনি। এতদিন ধামাচাপা পড়ে থাকা রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য বেরিয়ে এলো তা যথেষ্ট বিস্ফোরক নিঃসন্দেহে। সে নিয়ে বিধানসভায় জোর চর্চাও হয়। তবে এদিন আরও একটি ঘটনা দেখা গেল। মুখ্যমন্ত্রী নিজের আসন ছেড়ে উঠে গিয়েছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ অভয়ের মায়ের কাছে। তাদের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়। মুখ্যমন্ত্রীর আসনের থেকে বেশ কিছুটা দূরে বিধায়ক রত্না দেবনাথের আসন। 21 জুলাই কমিশনের রিপোর্ট পেশের বক্তব্য রাখার পর শুভেন্দু নিজের আসন থেকে উঠে সোজা চলে যান রত্না দেবনাথের কাছে। এই ঘটনা বিধানসভায় নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা চলাকালীন নিজের আসনেই বসে থাকেন। কখনো তিনি নিজের চেয়ার ছেড়ে কোনো বিধায়কের পাশে সাধারণত গিয়ে বসেন না, কিন্তু এদিন সেই ঘটনাই ঘটল। মুখ্যমন্ত্রীর আসনের থেকে বেশ কিছুটা দূরে বিধায়ক রত্না দেবনাথের আসন। 21 জুলাই কমিশনের রিপোর্ট পেশের বক্তব্য রাখার পর শুভেন্দু নিজের আসন থেকে উঠে সোজা চলে যান রত্না দেবনাথের কাছে। পানিহাটির বিধায়ক অভয়ের মায়ের পাশে বসে তার সঙ্গে কিছু সময় কথাও বলেন। দুজনের মধ্যে নিচু গলায় কথা হয় বলে খবর। কি কথা হলো সে বিষয়ে জানা যায়নি। রত্না দেবনাথের কাছাকাছি আসনেই বসেন দলের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী। তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেন। আরজিকর কাণ্ডের ফাইল ফের খোলা হবে, সঠিক বিচার পাবেন আরজিকরের মৃত তরুণী চিকিৎসক। বিধানসভায় দাঁড়িয়ে এর আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কথা শুনে বিধানসভায় উপস্থিত রত্না দেবনাথ আসনে বসেই হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। সে সময় তাকে শান্ত করেছিলেন অন্যান্য বিধায়করা। মেয়ের মৃত্যুর ন্যায্য বিচার হবে, দৃঢ় প্রতিজ্ঞ রত্না দেবনাথও। বিপিএল তালিকাভুক্তদের 4 তলা বাড়ি দেন আয়কর, অযোগ্য ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রীর। রাজ্যের বিপিএল তালিকায় বহু অযোগ্য ব্যক্তিরা রয়েছেন, যাদের 3 থেকে 4 তলা বাড়ি রয়েছে। যারা নিয়মিত আয়কর দেন তাদের বিপিএল তালিকায় থাকার কোনো যৌক্তিকতা নেই। সোমবার দুপুর থেকে একথা জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এইসব অযোগ্য ব্যক্তিদের ছাড়তে তালিকায় পুনর্বিন্যাসের আশ্বাস দেন তিনি। মন্ত্রী জানান, সরকারি নিয়ম মেনে বিপিএল তালিকা পুনর্বিন্যাস করা হবে। নতুন তালিকায় প্রকৃত দরিদ্ররাই স্থান পাবেন। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে মতুয়া সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন
অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা ও প্রচলিত নিয়ম মেনেই বিপিএল তালিকা পুনর্বিন্যাসের কাজ হবে। এতদিন ধরে বহু অযোগ্য ব্যক্তি বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সরকারি সুবিধা ভোগ করেছেন। 3-4 তলা বাড়ি রয়েছে এমন ব্যক্তিও তালিকায় রয়েছেন। যারা নিয়মিত আয়কর দেন তাদের বিপিএল তালিকায় থাকার কোনো যৌক্তিকতা নেই। এতে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি চাকরিজীবী, আয়করদাতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা খতিয়ে দেখা হবে। অতীতের অসঙ্গতি দূর করে স্বচ্ছ ও নির্ভুল বন্টন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী অশোক কীর্তনিয়া। নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, মতুয়া, উদ্বাস্তু হিন্দু সমাজের কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু, সনাতনী, উদ্বাস্তু, মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাদের কাউকে দেশ থেকে বের করা হবে না। 21 জুলাইয়ের শহীদদের পরিবারকে 25 লক্ষ টাকা দেবে বিজেপি সরকার। নতুন এফআইআর ঐতিহাসিক ঘোষণা করে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। বছরের পর বছর ধরে 21 জুলাইয়ের শহীদদের নাম করে শুধু সস্তা রাজনীতির তাস খেলা হয়েছে। মঞ্চ বেঁধে আবেগঘন লম্বা চওড়া ভাষণ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে ওই হতভাগ্য পরিবারগুলো কি পেয়েছে? সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনেই সেই বঞ্চনার রাজনীতির মুখোশ খুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের প্রায় 700 পাতার তদন্ত রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী আজ যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তাতে এক ধাক্কায় বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভার ভেতরে তথ্য প্রমাণ সহ তুলে ধরেন যে 21 জুলাইয়ের সেই অন্ধকার দিনে পুলিশের গুলিতে ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারকে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন স্পষ্ট 25 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় নির্লজ্জতা হলো, শহীদদের নাম ভাঙিয়ে যারা ক্ষমতায় টিকে রইল সেই বিগত তৃণমূল সরকার কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নিহতদের পরিবারকে মাত্র 2 লক্ষ টাকা করে দিয়ে দায় সেরেছিল। অর্থাৎ শহীদদের রক্তের মূল্যের চেয়েও রাজকোষ বাঁচানো এবং নিজেদের আখের গোছানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বুক ঠুকে বড় ঘোষণা করে জানান, বিগত সরকার শহীদ পরিবারগুলির সঙ্গে যে বঞ্চনা করেছে তার অবসান ঘটাবে বর্তমান বিজেপি সরকার। কমিশনের প্রস্তাব মেনে বকেয়া এবং প্রয়োজনীয় আর্থিক সাহায্য এবার সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। এই ঘোষণার পর বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়কদের করতালিতে ফেটে পড়ে চারপাশ। টাকা দিয়ে দায় শেষ করছেন না মুখ্যমন্ত্রী, বরং ওই কালো দিনের আসল নেপথ্যে নায়কদের মুখোশ খুলে দিতে আইনি লড়াইয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন অনুযায়ী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না। পুলিশের গুলিতে মৃত্যুর যথার্থতা যেমন প্রমাণিত হয়নি, তেমনি কার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছিল বা মহাকরণ থেকে কেন সব ফাইল হারিয়ে গেল তার কোনো জবাব মেলেনি। তাই এই গভীর ষড়যন্ত্রের শেষ দেখতে এবং প্রকৃত বিচার সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী আজ প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা করেছেন, 21 জুলাইয়ের ঘটনায় অন্যায় বিচার পাওয়া বা ক্ষতিগ্রস্ত যে কেউ চাইলে এখন নতুন করে থানায় এফআইআর দায়ের করতে পারেন। রাজনৈতিক মহলের মতে 21 জুলাইয়ের ঠিক প্রাক্কালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ডাবল ধামাকা 25 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা এবং নতুন এফআইআরের সবুজ সংকেত বিরোধী শিবিরের সমস্ত রাজনৈতিক সমীকরণকে ধূলিসাৎ করে দিল। যারা শহীদ দিবসকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করত, এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর তাদের মুখে যে চুনকালি পড়ল তার বলার অপেক্ষা রাখে না। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা ভাষার মর্যাদা ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি প্রস্তাবকে সম্মান জানিয়ে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলা ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত শুভেন্দুর। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে। সরকারি দপ্তরগুলির মধ্যে যে সমস্ত চিঠিপত্র আদান প্রদান হয় সেগুলিও বাংলা ভাষায় লেখা হবে বলে তিনি জানান। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলা ভাষার পাশাপাশি হিন্দিও ব্যবহার করা হবে। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সরকারি চিঠিপত্র আদান প্রদানে 2 ভাষায় রাখা হবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে বাংলা ভাষার ঐতিহ্য ও গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও দেওয়া হয়েছিল। ওই প্রস্তাবকে সম্মান জানিয়ে রাজ্য সরকার বাংলা ভাষাকে সরকারি কাজের প্রধান মাধ্যম করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, এর আগে অমিত শাহ প্রকাশ্যে বলেছিলেন, বাংলা আবার
সোনার বাংলা হয়ে ওঠার পথে এগোচ্ছে। সেই আবেগ থেকেই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বলে জানিয়েছিলেন। তার আশা ছিল মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব নিয়ে ইতিবাচক পদক্ষেপ করবেন। এদিন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুও বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিধানসভার সমস্ত কাজ বাংলা ভাষায় পরিচালনার ইচ্ছে ছিল তার। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সেই ভাবনাকে সমর্থন করেছিলেন এবং উৎসাহ দিয়েছিলেন। রাজ্য সরকারের এই ঘোষণার ফলে আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সরকারি স্তরে এই নতুন নিয়ম কার্যকর করার জন্য পরবর্তী সময়ে বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে। বিধানসভায় ববি হাকিমের শুভেন্দু ভজন। বিদ্রোহী শিবিরের লাইনে হেঁটে দিদির থেকে দূরত্ব বাড়াতেই কি স্তুতির বন্যা, নাকি পদ্মের জন্য পাতা সুচতুরফাত? দেখতে দেখতে দিন বদলায়, আর দিন বদলাতেই কিভাবে রাজনীতির আঙিনায় ভুল বদলায় আজ তার জলজান্ত প্রমাণ দেখল পশ্চিমবঙ্গ বিধানসভা। একটা সময় যার দিকে আক্রমণ করতে শব্দের পর শব্দ খরচ করতেন, আজ তার দিকেই প্রশংসার ফুলঝুরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা অধুনা বিধানসভার তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর বা ঋতব্রত শিবিরের অন্যতম চালিকা শক্তি ফিরহাদ হাকিম। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎই ভক্তি উথলে ওঠার নেপথ্যে আসল রহস্যটা কি? সংসদীয় সৌজন্য নাকি রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করার মরিয়া তাগিদ? এদিন বিধানসভার বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, বিধায়করা এলাকার যেসব সমস্যা বিধানসভায় তুলবেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের 7 দিনের মধ্যে তার লিখিত জবাব দিতে হবে, আর এর ওপর সরাসরি নজরদারি চালাবে খোদ মুখ্যমন্ত্রী দপ্তর। আর এই ঘোষণার পরেই কার্যত গদগদ হয়ে পড়েন বিরোধী আসনে বসা তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। বিধানসভায় দাঁড়িয়েই তিনি বলেন, শুভেন্দু অধিকারী নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। দলমত নির্বিশেষে বিধায়কদের যে সম্মান উনি আজ দিলেন, এমন বিষয় আমি আগে দেখিনি। রাজনৈতিক মহলে এখন তীব্র গুঞ্জন, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, সেই ববি হাকিম আজ দিদির বলয় ছেড়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরের পাশে গিয়ে বসেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, নতুন ডেরায় গিয়েও কি স্বস্তি মিলছে না? একাধিক আইনি কেলেঙ্কারি আর কেন্দ্রীয় এজেন্সির তদন্তের আবহে শুভেন্দুর স্তুতি গেয়ে কি আসলে নিজের রাজনৈতিক ও আইনি সুরক্ষা কবচ মজবুত করার চেষ্টা চলছে? ববি হাকিমের মতো ঝানু রাজনীতিকদের এই সুচতুর প্রশংসায় যদি বিজেপি নেতৃত্ব গলে যায়, তবে তা হবে দলের নিজের পায়ে নিজে কুড়ুল মারা। দুর্নীতিমুক্ত বাংলার লড়াইয়ে যে বিজেপি কর্মীরা রক্ত দিলেন, এই চাণক্যদের প্রতি নরম মনোভাব দেখালে তাদের সেই ত্যাগ অপমানের মুখে পড়বে। আজ ক্ষমতার বাইরে গিয়ে যারা সুরসুর করে সুর নরম করছেন আর মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, ক্ষমতার অলিন্দে ফেরার সামান্যতম সুযোগ পেলেই যে তারা আবার রূপ দেখাবেন না, তার গ্যারেন্টি কে দেবে? রাজনীতিতে সৌজন্য ভালো, কিন্তু অতি ভক্তি যে চোরের লক্ষণ, সেটা ভুলে গেলে চলবে না। ববি হাকিমদের এই হঠাৎ মহানুভবতার ফাঁদে পা দিলে বিজেপির নিজস্ব রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় মানুষের কাছে সংকটে পড়বে। গণতন্ত্রের সৌজন্যের খাতির থাকতেই পারে, কিন্তু আদর্শের বা দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ হতে পারে না। ববি হাকিমদের এই হঠাৎ ভোলবদল আসলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার লড়াই। বিজেপি নেতৃত্বকে মনে রাখতে হবে, প্রশংসা শুনুন, কিন্তু ফাঁদে পা দেবেন না। সাপের খোলস বদলালেও তার বিষ দাঁত কিন্তু অক্ষত থাকে। পিসিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের। কর্মীর অভাবে পঞ্চায়েত স্তরে আটকে রয়েছে বহু কাজ। সেই সমস্যা সমাধানে এবার বড় ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জানালেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মচারী নিয়োগ করা হবে। সেই সঙ্গে জানিয়েছেন, দুর্নীতি রুখতে এবার নিয়োগ হবে ভিন্ন পদ্ধতিতে। এতদিন জেলা স্তর থেকে এই নিয়োগ হতো, এবার তা হবে কেন্দ্রীয়ভাবে। মন্ত্রী জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। সোমবার নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে বিধানসভায় নিজের ঘরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে 11,000 লোক নেওয়া হবে পঞ্চায়েত দফতরে। ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় এসে কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পঞ্চায়েত আইনের মাধ্যমে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হতো, রাজ্য সরকারের সেটাই পিএসসির হাতে তুলে দিতে চায়। তবে এটি স্বশাসিত সংস্থার হওয়ায় তাদের হাতে নিয়োগ প্রক্রিয়া ভার দিতে হলে আইন সংশোধন করা প্রয়োজন। তবে সবটাই নিয়ম মেনে হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, দিলীপ ঘোষ মন্ত্রী হওয়ার পরেই নিয়োগের কথা বলেছিলেন। ভোটে তৃণমূল হারার পর বহু পঞ্চায়েত নেতা পদত্যাগ করেছেন, আবার কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। তাতেই আটকে গিয়েছে বহু কাজ। তারপরেই দিলীপ ঘোষ তাদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন। হুঁশিয়ারি সুরে বলেছিলেন, কাজে যোগ না দিলে মাথায় ডিমের বদলে বাড়িতে পাথর পড়বে।
মমতাকে বাঁচাতে গিয়ে হারানো পুলিশের চাকরি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিরাজুল। বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচাতে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল সিরাজুল হক মণ্ডল, যে কারণে চাকরি হারাতে হয় তাকে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াই করেছেন তিনি, কিন্তু আজও ন্যায় বিচার পাননি। মমতার জামানায়ও চাকরি ফিরে পাননি তিনি, কিন্তু এখন রাজ্যের বদলেছে। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নতুন সরকার গঠন করেছে বিজেপি। পতন হয়েছে 15 বছরের তৃণমূল শাসন। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাই এখন নতুন করে চাকরি ফিরে পাওয়ার আশা দেখছেন সিরাজুল। ইতিমধ্যে তিনি চাকরি ফিরে পাওয়ার জন্য শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানিয়েছেন। উত্তর 24 পরগনার গারঘাটার ভদ্রডাঙ্গার বাসিন্দা সিরাজুল। তার দাবি 1993 সালের 21 জুলাই কলকাতার ব্রাবন রোডে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের সময় লাঠিচার্জে রক্তাক্ত হয়ে পড়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিজের সার্ভিস রিভলভার ঊর্ধ্বতন আধিকারিকের দিকে তাক করে লাঠিচার্জ বন্ধ করার আবেদন জানিয়েছিলেন তিনি উচ্চ আধিকারিককে বলেন, স্যার এ অত্যাচার থামান, না হলে গুলি চালাতে বাধ্য হব। এ ঘটনার পর থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরাগভাজন হন তিনি। দীর্ঘ মানসিক চাপ ও প্রশাসনিক হয়রানির পর শেষ পর্যন্ত তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে আদালত ও বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি ফিরে পাওয়ার জন্য একাধিকবার আবেদন করেছিলেন তিনি, কিন্তু আর্থিক সংকটের কারণে শেষমেশ আইনি লড়াই বন্ধ করে দেন। তৃণমূল সরকারের সময়ে তার প্রত্যাশা পূরণ হয়নি। তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বিষয়টি জানিয়েছিলেন। তাকে বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু চাকরি ফিরে পাননি। বর্তমানে দিনমজুরির কাজ করে কোনো রকমে দিন কাটছে তার। বৃদ্ধ মা ও বোনকে নিয়ে সংসার চালাচ্ছেন তিনি। ভাঙাচোরা টিনের ছাউনির বাড়িতে এখনও যত্ন করে রেখে দিয়েছেন নিজের পুরনো পুলিশ ইউনিফর্ম ও চাকরির নথিপত্র। তাই এখন তার সেই আবেদন জীবনের প্রায় শেষ পর্বে এসে অন্তত সম্মানের চাকরি এবং উপযুক্ত সাহায্যের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। যে সিদ্ধান্তের জন্য তিনি চাকরি হারিয়েছিলেন তার যথাযথ মূল্যায়ন আজও হয়নি। এখন নতুন সরকারের মানবিক হস্তক্ষেপেই শেষ আশার আলো দেখছেন চাকরি হারানো অসহায় এই পুলিশ কর্মী। আজ খোঁজ রাখেন না তার কেউই।